সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, গ্রীষ্মের দাবদাহ, বৈশাখ মাস চলছে, একই সাথে একটা প্রশান্তি, কিন্তু বাজারে নানা ধরনের আম জাম অনেক ধরনের ফল খুবই সীমিত পরিসরে এসেছে, যে জিনিসটা আমাদেরকে আনন্দিত করছে। এবং একই সাথে চলে যাচ্ছে আনন্দময় মুহূর্তে সাকির কাছে। সাকি, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। এবং তুমি আমজামের কথা বলছিলে, একদম। অপেক্ষা করছি কবে মধু মাস আসবে। একদম। তবে এই সময়টাও খুব ভালো যাচ্ছে, বাজারে ছোট ছোট আম পাওয়া যাচ্ছে, একদম। তুমি যেটি বলছিলে। এবং বিশেষ মানুষও রয়েছেন আজকে আমাদের সঙ্গে। আমের কথা বলছি, আমের শরবতটা খুব স্বাভাবিকভাবেই চলে আসছে, একদম। কাঁচা আমের। আমরা মনে হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে গল্প করতে পারবো। চলো জানাই দর্শককে কি আছে। জানাই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি রন্ধনশিল্পী জেবুন্নেসা খান জেবা। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? খুব ভালো আছি, এবং আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে আমাদের। আলহামদুলিল্লাহ। একদম শুরুতে আপনার শৈশব সম্পর্কে জানতে চাইবো আমাদের আয়োজনের নিয়ম অনুযায়ী। কুমিল্লাতে আপনার জন্ম, কেমন ছিল সে সময় শৈশব? ভীষণ ভীষণ ভালো, একদম সুন্দর একটা শৈশব। যে শৈশবটার কথা প্রতি মিনিটে মিনিটে না, সেকেন্ডে সেকেন্ডে আমার মনে পড়ে। আচ্ছা। কারণ এখন যে বাচ্চাদের যে শৈশবটা দেখি, যে এই শৈশবটার সাথে মানে আমার শৈশবটা একেবারেই আলাদা। আমি এত বাউন্ডেল ছিলাম, সারা দিন গাছে গাছে। আমি 9 ভাই বোনের ছোট, কিন্তু সারাদিন আমি গাছে গাছে সবার ছোট থাকতাম। আপনি? হ্যাঁ, আমি 9 ভাই বোনের সবাই ছোট। আমি এতটাই গাছে গাছে থাকতাম, আমি মেয়ে বাচ্চা দেখে আমার ভাই বলতো যে মা, ও এত গাছে গাছে থাকে, ওর তো গাছে আবার পোকা টোকা থাকে অনেক রকমের, গায়ে যদি পোকা লেগে থাকবে। আমি অবশ্য সবসময় একটু পাতলা কাপড় পরতাম, আমার অনেক গরম লাগতো। তো বললো যে পোকা টোকা লাগলেও গায়েটায় দাগ পড়ে যাবে, এবং মেয়ে মানুষ। ভাই করলো কি, আমার জন্য একদম আমার বাসা অনেক বড় ছিল আলহামদুলিল্লাহ, প্রায় 15-16 কাঠার উপর বাসা ছিল। তো মাঝখানে, একদম উঠোনের মাঝখানে 100 কতটা যেন গাছ লাগিয়েছিল, তার থেকে 5টা গাছ শুধু পেয়ারা গাছ বেঁচে ছিল। সে পেয়ারা গাছগুলো 5 রকমের পেয়ারা হতো। তো আমার ভাই বলল যে এটা তোমার নামে লিখে দেওয়া হলো, এই গাছগুলো তোমার, তুমি এটার তদারকি করবা, এটার মধ্যে উঠবা, আর এটার যা কিছু পেয়ারা টেয়ারা হবে সবাইকে ডিস্ট্রিবিউশন করবা। তবু ওই চিপার মধ্যে মানে দূরে কোথাও যেও না, দূরে কোথাও ভালোবাসা না, দূরে কোথাও যেও না আর কি। তো সেই রকমই আমার কর্তৃত্ব ছিল ওই গাছগুলোর উপর। আমি স্কুলে যাওয়ার আগে গাছের উপর তাকিয়ে দেখতাম যে আমার পেয়ারা কোনটা কোনটা। আমি এতটা খেতাম না, কিন্তু আমি খুব দিয়ে খেতে পছন্দ করতাম আর কি, যে কর্তৃত্ব আর কি, মানে আমার পেয়ারাটা আমি দিব, কেউ যেন আমার গাছে না টাচ করে। ভাই বোনের কথা বলছিলেন, আমার মনে হয় পৃথিবীতে বাবা মার পরে ভাই বোনের যে একটা স্নিগ্ধ সুন্দর সম্পর্ক না, এটা সারা জীবনই বেঁচে থাকে। এবং ছোট হবার কারণে আমার মনে হয় আপনি সেই সুযোগ সুবিধাগুলো একটু বেশি নিয়েছেন। অনেক ছোটরা যেটা হয় একটু বেশি পেয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে। তো ভাই তো নিশ্চয়ই বড় ছিল, সবার বড় ছিল? আমার বড় ভাই হচ্ছে আমার প্রায় 27-28 বছরের বড়। মানে আমি 9 ভাই বোনের ছোট। তো ভাইরা 3 ভাই বড়, তারপরে আমরা 4 বোন, তারপরে তারপর আমার 1 বোন, তারপর আমাদের হচ্ছে গিয়ে একটা ভাই, তারপরে 4 বোন আমরা। আমি বোনদের কথা একটু শুনতে চাই। বড় যারা বা ইমিডিয়েট বড় যারা, তাদের সঙ্গে সম্পর্কটা কেমন ছিল? একই রকম আদর আল্লাদ কি তারাও দিতেন নাকি? খুব। মানে বোন ভাইয়ের পরেও আমার দুলা ভাইরা আমাকে এত অল্প বয়সে পেয়েছে যে দুলাভাইদেরই আমি সন্তান ছিলাম। এখনো পর্যন্ত দুলাভাইরা সেই দৃষ্টিতেই আমাকে দেখে, আমি বড় হই নাই কারো কাছে এখনো পর্যন্ত। মনে হয় যে আমার বয়স কিন্তু অনেক, তারপরেও ওরা ভাবে যে আমি মনে হয় সেই ছোটটাই আছি। ওদের বাচ্চারা বড় হয়ে গেছে, কিন্তু যেবার সবাই ছোটই আছে আর কি, দুলাভাইদের কাছেও সেই রকম। ভাই বোন সবাই আছেন তো এখনো? একটা বোন, আমার ইমিডিয়েট যে বোনটা, এটা 2017-তে মারা গিয়েছে। আসলে আমার ওই বোনটার জন্যই আমার আরো বেশি
এই জগতে আসা আর কি, মানে ও আমাকে এত স্পিডি করেছে যে আচ্ছা। তুমি পারো, সব পারো, তুমি পারো, অ্যাটেন্ড করো। আমার প্রথমে হচ্ছে গিয়ে আমি পারতাম, আমি সবকিছুই চেষ্টা করতাম, আমি একদম ছোট থেকেই। কিন্তু আমার ওই বোনটা, আমি যখন পিঠা নিয়ে কাজ করতে, ও একটা মেলাতে সবচেয়ে প্রথম আমি বলছি, আমি পারবো, বলে হ্যাঁ পারবা। ওই নাম দিয়েছে, ওই স্টল বুকিং দিয়েছে, ও বলেছে তুমি পিঠাটা আমাকে বানিয়ে দাও। আসলে না মানে পরিবারে সবসময় সন্তানদের ভিতরে বা ভাই বোনদের ভিতরে এমন কেউ থাকেন যে হয়তো পরিবারের দায়িত্বটা নেন, কেউ হয়তো ভাই বোনগুলোকে খুব বেশি উৎসাহ দেন। এরকম আমার মনে হয় প্রত্যেকটা পরিবারেই আছে। আমরা একটু পরিবার নিয়ে আমাদের এই অনুষ্ঠানে একটু বেশি কথা বলি, তাই না? একদম। কিন্তু আমার মনে হয় আমাদের দর্শকরাও ভীষণ আনন্দিত হন বা ভালো লাগবার একটা বিষয়, কারণ পরিবার তো সবসময় একটা শক্তি, একটা অনেক বড় সাপোর্ট। আমরা ভাই বোনের কথা বলতে বলতে আমরা মানে এত দূর চলে যাচ্ছি, ভাই বোনকে নিয়ে মনে হচ্ছে আরো অনেক কথা বলি, কিন্তু বাবা মা আমার মনে হচ্ছে বাদ পড়ে যাচ্ছে। বাবা মাকে নিয়ে একটু কথা বলতে চাই, মায়ের কথা জানতে চাই, বাবা কি করতেন শুনতে চাই। বাবা ছিলেন হচ্ছে পুলিশ অফিসার, উনি ডিএসপি ছিলেন, কুমিল্লা ডিস্ট্রিক্টের আচ্ছা। চার্জে ছিলেন। আর মা গৃহিণী ছিলেন, কিন্তু মা গৃহিণী থাকলেও মা খুব কর্তৃত্ব ছিল মায়ের, বিশেষ করে। আর বাবা তো জবেই ছিলেন। আচ্ছা, বাবা পরিবারের মধ্যে কি ধরনের নিয়ম শৃঙ্খলার চর্চা করাতেন? আমার মূলত আমার যতটুকু মনে আছে যে আমার বাবার যখন রিটায়ারমেন্ট চলে গিয়েছে তখন আমার জন্ম। আচ্ছা। তারপরে বাবা ইপিআরটিসিতে জয়েন করেছে। তো আমার বাবা ভীষণ শৃঙ্খলিত জীবন যাপন করতেন, এবং আমি কখনোই, আমার মাও দেখে নাই, আমার মা বলতেন যে আমার বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করেছেন, এটা আমার মা দেখেন নাই কখনো। আমরা তো দূরে থাক, আমার বাবা এই রকম। আমার বাবার কোরআন তেলাওয়াতে আমাদের ঘুম ভাঙতো। একটা সময় যখন মানে নাতি নাতনি হলো, তখন ওদের যেন ডিস্টার্ব না হয় খেলাধুলা, আমার আব্বা আলাদা একটা রুম তৈরি করে নিয়েছিল শুধু ওনার ইবাদতের জন্য আর কি। আর সেই ইবাদতের সঙ্গী ছিলাম আমি, আমার বাবা। দারুণ দারুণ। আপনার সম্পর্কে আমরা যতটুকু জেনেছি যে আপনি ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটির সাথেও জড়িত ছিলেন, সেগুলো নিয়ে একটু গল্প শুনি। মানে আমি হচ্ছে কি এই জন্য অনেক বকুনিও মায়ের শুনেছি, কারণ আগের দিনগুলো তো অন্যরকম ছিল, যে মারা চাইতেন যে মেয়েরা একটু ঘরমুখী হোক বা কিন্তু আমার মা খুবই স্মার্ট ছিল, কালচার অনেক পছন্দ করতে, কিন্তু একটা লিমিট থাকতে হবে। আমি সব আনলিমিটেড কাজ করতে যেতাম, বুঝছেন, যে ও পারলে আমি পারবো না কেন, ও গান পারে আমি পারতে হবে, আমি গান শিখতাম, কিন্তু ও যদি নাটক পারে আমি পারবো না কিসের জন্য, ও যদি বিতর্ক প্রতিযোগিতা পারে আমি পারবো না কেন। মানে প্রত্যেকটা প্রোগ্রামে আমি নাম দিয়ে এসে আমি আমার বোনদেরকে তখন বলতাম আমাকে শিখিয়ে দাও। তো আমার বোনরা একটা বিপদে পড়ে যেত, কিন্তু আমার পুরস্কারটাও আনতে হবে, সেই রকম ভাবে আমাকে শিখাতে হবে। তো একবার আমার একটা নাচের প্রোগ্রাম, সেখানেও আমি পুরস্কার নিয়ে আসছি, কিন্তু নাচ পারি না। ওইভাবেই আমার বোন, আমি বললাম যে তুমি তখন সত্য সেনা একটা ছিল, কচিকাচা তারপরের স্টেপে আসছে, তো সত্য সেনাতেও ও ছিল আর কি ওই সংগঠনে। তো আমি বললাম যে তুমি যেহেতু ওইখানেই ছিলা, তাহলে তুমি নাচ পারতা, সুতরাং আমাকে নাচ শেখাতে হবে। মানে এটা একটা আবদার ছিল। হ্যাঁ, নাচ শিখালো ও, পরে আমি পুরস্কার নিয়ে আসলাম। ভাই বোনদের কারণে মানে তাদের ছত্রছটায় আমার মনে হয় আপনি একটু বেশি স্পিডি ছিলেন। ইমিডিয়েট বড় বোনের কথা বলছিলেন, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ভাই বোনই আপনাকে খুব মানে এই স্পিডি হতে খুব বেশি সহযোগিতা করেছে। আমরা আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাবো, তারপর এই সুন্দর সুন্দর গল্প নিয়ে আমরা আবার ফিরবো। মাসুক, তুমি নিশ্চয়ই জানাবে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, রন্ধনশিল্পী জেবুন্নেসা খান জেবা বাংলাদেশের রন্ধন শিল্পে একজন পরিচিত মুখ। রান্নার প্রতি গভীর আগ্রহ থেকে তিনি ধীরে ধীরে নিজেকে একজন দক্ষ রন্ধনশিল্পী ও কুলিনারি বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলেছেন। 2003 সালে প্রাতিষ্ঠানিকভাবে বেকারি এবং রান্নার প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তার পেশাগত রন্ধন যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে তিনি দেশীয় এবং আন্তর্জাতিক মানের নানা প্রশিক্ষণ এবং কোর্স সম্পন্ন করে নিজেকে প্রশিক্ষক ও অ্যাসেসর হিসেবে প্রতিষ্ঠিত করেন। সেরা রাঁধুনি, রূপচাঁদা সুপার শেফ এবং প্রিন্স বাজার পিঠা উৎসব সহ বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। দীর্ঘ সময় ধরে তিনি টেলিভিশন চ্যানেল, পত্রিকা ও ম্যাগাজিনে রেসিপি লেখক এবং অতিথি শেফ হিসেবে কাজ করছেন। পাশাপাশি বিভিন্ন রান্না বিষয়ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন। উদ্যোক্তা হিসেবে তিনি ক্যাটারিং, বেকিং এবং রান্না প্রশিক্ষণ ভিত্তিক প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তার উদ্যোগে অসংখ্য নারী রন্ধনশিল্পে যুক্ত হয়ে স্বাবলম্বী হয়েছেন। তার সম্পর্কে আমরা জানছিলাম, আবারও ফিরে যাচ্ছি তার কাছে।
এত সমৃদ্ধ আসলে আপনার পথ চলা এবং আপনার পরিবার, আপনার ছোটবেলার বেড়ে ওঠা সবকিছু জেনেই আমরা আসলে জানছি যে পরিবার থেকেই আসলে আপনি আপনার শক্তির উৎস পেয়েছেন। আমরা সেই গল্পগুলো আরো শুনতে চাই। প্রথম রান্না আসলে কার কাছে, কার হাতে খড়ি, মা নাকি বোন? বলতে গেলে মা। আচ্ছা। কারণ আমার মা এত ভালো রান্না করতে না, ভাইরা যেহেতু বড় ছিল, আর আগে বাসায় সব সময় আমি কোনো সময় আমি দেখতাম না যে আমাদের ডাইনিং এ 2-4 জন ভাইয়ার বন্ধু না থাকতো আর কি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো ভাইয়ার বন্ধুরা আমার রান্নাটা খেয়ে এত প্রশংসা করতো, তো আমার মনে হতো যে এই রন্ধন শিল্পীকে খুঁজছে বারবার। ওই ভেতরে কিন্তু ওই বুননটাও চলে আসছে, কারণ আমি যেহেতু সবসময় আমার ভেতরে সবসময় একটা উদ্যমী কাজ করতো, সেজন্য ওইটা আমার ভেতরে চলে আসছে। কিন্তু বিয়ের আগে কখনো আমার ওইভাবে রান্না করা হয় নাই। রান্না করা হয়েছে তখন তো নুডলসটা ওই বড় বড় লম্বা লম্বা যে নুডলসটা ছিল ওইটাই, ম্যাগি ট্যাগি কিন্তু তখন আমার যখন ইয়ে হয়েছে তখন কিন্তু ওইগুলো ছিল না। তো ওই পথ চলাটা ওইভাবেই হয়েছে যে ভাইয়াদের জন্য নাস্তা রেডি করা, বা কিন্তু আমি টুকটাক আমার কাজ আমি কাউকেই করতে দিতাম না। আমার কাপড় ধোয়া, আমার বুঝ হওয়ার পর আমি আমার নিজের কাপড় ধুয়েছি, ভাইয়ার কাপড় ধুয়েছি, এবং সবকিছু আয়রন, মানে আমার নিজের কাজটা আমি নিজে করতে বেশি পছন্দ করতাম। মানে স্বাবলম্বী এক ধরনের মানসিকতা ছিল আপনার। চুল বেঁধে দিলেও আমি সেটা খুলে আবার নিজে বাঁধতাম, এটা বাঁকা হোক কিন্তু কোনো সমস্যা নাই। এটাই তো আসলে পারিবারিক আমার শিক্ষা নিজেরটা না, নিজে নিজের করতে কাজ হবে। নিজে করা, নিজের সবকিছু নিজেরটা নিজে দেখভাল করা, একই সঙ্গে পরিবারেরও ছোট ছোট কাজগুলো করা। এই যে ভাইয়াকে নাস্তা দেয়া যেটি বলছিলেন আপনি, এই সময় এসে তো আমরা মনে হয় এখান থেকে কিছুটা হলেও পেছনে চলে গিয়েছি। আমরা এখন চেষ্টা করি স্কুলে গিয়ে সেটা বাচ্চারা শিখুক, নিজের কাজ নিজে কিভাবে করতে হয়, যেগুলো আমরা একসময় আসলে পরিবার থেকেই শিখেছি। আমরা রান্না নিয়ে কথা বলছি, বেশ কিছু আইটেম আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এটা নিয়ে একটু কথা বলি না মাসুক, তারপর আমরা আবার একটু গল্পে ফিরবো। এখানে দুটো জুস দেখতে পাচ্ছি, শরবত যেটাকে আমরা বলি। আমরা একটু এটা দিয়েই শুরু করি। এটা নিশ্চয়ই আমের। আচ্ছা, এটা কিভাবে তৈরি করলেন? আমরা তো সাধারণভাবে ঠিক যেভাবে করি, এর বাইরে কিছু এটা নাকি? এটার মধ্যে হচ্ছে আমার একটা ছোট্ট মশলা আছে, যেটা হচ্ছে গিয়ে আজওয়াইন বলে আর কি, জোন, যেটা অনেকে জোন বলে আর কি। ওই জোনটা হচ্ছে আমাদের হজম শক্তি বৃদ্ধি করে আর কি। তো আমি শুধু ওইটাই দিয়েছি, পুদিনা পাতা দিয়েছি, একটু ধনে পাতা দিয়েছি, সামান্য কাঁচামরিচ দিয়েছি, অনেকে ঝাল পছন্দ করে না, বিট লবণ দিয়েছি, আর আমটা দিয়েছি। আচ্ছা, আজওয়াইনটা ওটাকে আর চিনি দিয়েছি। ওটা কি ইয়ে করা হয়েছে, ম্যাশ করে দেওয়া হয়েছে? আমি টেলে একদম ওইটা টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, শুকনা গুঁড়া যেটাকে আমরা বলি, সবকিছু একসঙ্গে করে ব্লেন্ড করে একটা জুস হয়ে গেল। এটার কোনো মেজারমেন্ট আছে নাকি সবাই সবার টেস্ট অনুযায়ী করবে? আপনি যদি অভিজ্ঞ বেশি হন তাহলে অনুপাত দিয়েই করতে পারেন, আর যদি আপনি কি করেছেন আমরা সেটা শুনতে চাই। আমি যদি দর্শক যদি আমার কাছ থেকে রেসিপি জানতে চায়, আমি রেসিপিটাও বলে দিতে চাই আমি দর্শককে, যেহেতু এখানে করেছি আমি এখানে ইউজ করেছি হচ্ছে গিয়ে 2 গ্লাস পানি, এটা অবশ্যই চিল ওয়াটার একদম। 2 গ্লাস থেকে একটু কম পানি নিয়েছি, কারণ অন্য কিছু মিলে পানিটা কভার হয়ে যাবে। আর নিয়েছি হচ্ছে গিয়ে ধরেন 8-10টা হচ্ছে গিয়ে পুদিনা পাতা, একটু ধনে পাতা, তারপরে কাঁচামরিচ হাফ, আর হচ্ছে লবণ তো স্বাদ মতো দিতেই হয়। 2 গ্লাসের জন্য হাফ কাঁচামরিচ, ঝাল হয়ে যাবে না তো? না। আচ্ছা, এখনের কাঁচামরিচ গুলো একটু কম ঝাল, নতুন নতুন কাঁচামরিচ তো সেই জন্য হাফ কাঁচামরিচ নিয়েছি। আর হচ্ছে কি আপনি খেয়ে দেখবেন, ঝাল হলে অবশ্যই বলবেন। কাঁচামরিচের বদলে বিট লবণ, গোলমরিচ ব্যবহার করা যায় না? গোলমরিচটা ব্যবহার করলে না, আপনার গোলমরিচটা আমার মনে হয় যে একদম গলার মাঝখানে গিয়ে লাগে। আমার মনে হয় ওটার ফ্লেভারটাও একটু কাজ করে, মাংসতে পছন্দ ভালো হয় আর কি। এটাতে কাঁচামরিচটা হচ্ছে গিয়ে যেহেতু একটা দেশি জিনিস, আমার আমটা, কাঁচা আমটা, ওই দেশি ফ্লেভার রাখার জন্য এই কাঁচামরিচের ইউজ। এবং সবকিছুই কিন্তু আমার দেশীয় উপকরণ, এবং প্রত্যেকটা হচ্ছে গিয়ে হজম শক্তির জন্য আর কি। আর টক জিনিস তো এমনিতেই আমাদের বডির জন্য, আর ভিটামিন সি প্রচুর পরিমাণ আছে, আর সুগার একদম অল্প দিয়েছি। আচ্ছা, মানে তার মানে টেস্ট অনুযায়ী দেয়া যায়। আমার মনে হয় আমরা একটু টেস্ট করি। মাসুক, তুমি একটু টেস্ট করে জানাও যে কেমন লেগেছে।
এরপর আমরা এখানে একটা থালি দেখতে পাচ্ছি, বেশ সুন্দর মাটির থালায়, একেবারে বৈশাখী বৈশাখী একটা ভাব, বৈশাখ মাসই চলছে। 3টা আইটেম দেখতে পাচ্ছি আমরা ভর্তার, আর একটু কিছু রাইস আছে। এটা নিয়েও আমরা একটু শুনি কি কি ভর্তা আছে এখানে। এখানে হচ্ছে বাদামের ভর্তা, বাহ। মানে আমরা আমাদের যে চমৎকার চমৎকার ম্যাম হচ্ছে, যেমনটা আচ্ছা। বলেছিল যে একদম দেশীয় একটা ফ্লেভার, সত্যি মানে মনে হচ্ছে যে একদম দেশীয় স্বাদ, টক গন্ধ, মিষ্টির ব্যালেন্স টক তোমার কেমন মিষ্টি। লাগছে? খুবই ভালো, বাহ। খুবই ভালো, অসাধারণ ম্যাম। চমৎকার। আমরা এই থালিটা নিয়ে একটু শুনতে চাচ্ছিলাম। এখানে আছে বাদামের ভর্তা, আচ্ছা, আছে হচ্ছে বুট, বাদাম ছোলা। যেটা চীনা বাদাম আমরা যেটা হ্যাঁ। বলি, হ্যাঁ। যেহেতু এখন একদমই বৈশাখ, জি। একদম দেশীয় একটা খাবার রাখার চেষ্টা করেছি। আর ওইটা হচ্ছে ছোলা বুট, ওই ভর্তাটা হচ্ছে ছোলা বুট। আর এটা হচ্ছে গিয়ে একদম ছোট ছোট চিংড়ি, যে বালাচাও যেটাকে বলে, আমি আমার প্রসেসে বালাচাওটা করেছি আর কি, আচ্ছা, চিংড়িটা। একেবারে বাসায় তৈরি করা বালাচাও। একদম সব। আচ্ছা, এখানে কি কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে যদি শুনি একটু? বাদামটাতে বেরেস্তা দেওয়া হয়েছে, বাদামের সাথে একটু রসুন, মনে করেন 1 কাপ বাদাম, বাদামের সাথে হচ্ছে গিয়ে 3-4টা কোয়া যে রসুন, একটা পেঁয়াজ, আর হচ্ছে 2-3টা কাঁচামরিচ, ইচ্ছে মতো ঝাল, আপনার ইচ্ছে মতো যদি কেউ। স্বাদ তবে অনুযায়ী। আমি বলবো যে সব সময় সবাইকে মিডিয়াম ঝালটা খাওয়ারই চেষ্টা করা উচিত, অনেক বেশি ঝাল না খাওয়াটাই ভালো আমাদের জন্য। তো আর কাঁচামরিচের ঝাল খেতে পারেন, স্টোমাকের জন্য অনেক ভালো। তবুও আমার কাছে মনে হয় যে ঝালটা একটু কম থাকলে আপনার জিনিসের স্বাদটা আপনি পাবেন, তাই না? নাহলে পুরো মরিচটাই আপনার একদমই। কাছে ইয়ে। তো এই সবগুলো হালকা অল্প একটু সরিষার তেল দিয়ে আগে একটু টেলে নিয়েছি, টেলে মানে একটু সতে করে নিয়েছি, একটু ভেজে নিয়েছি, তারপরে পাটায় একদম শিল পাটাতে বেটেছি। চমৎকার। আপনি একটা কথা বললেন যে ঝালটা আমরা খেতে পারি, আসলে শুকনো মরিচের চাইতে কাঁচা মরিচের ঝালটা খাওয়া আসলে খুব একটা ক্ষতিকর কিছু না। এখানে 3টা ভর্তা আইটেম, এটা তো আসলে আমরা পয়লা বৈশাখ ছাড়াও সকালের একদম, একটা আইটেমে একদম আমরা এটা আপনি রাখতে সকালে পারি, কেউ যদি বুট একটু ভর্তা, গরম ভাত হ্যাঁ, বুট- পছন্দ করে। বুট হ্যাঁ। ভর্তা যেটা, হ্যাঁ। বুট তো আমরা এমনি ছোলা বুট জি, জি। মানে ভেজে বা আমরা যে পাই শক্ত শক্ত ছোলা বুট আমরা খাই, এই বুটটা আপনি যদি টেস্ট করে দেখেন জি। খুবই টেস্টি। এটা পান্তার সাথে খুবই ভালো লাগে, কিন্তু গরম ভাতের সাথে আরো ভালো লাগে। নিশ্চয়ই। ম্যাম পড়াশোনা তো বেশ ভালোই ছিলেন আপনি, পড়াশোনা চলছিল, কিন্তু আপনি যখন এইচএসসি পড়েন, আমার যদি ভুল না হয়ে থাকে, তখন এসে জীবনে একটা নতুন ঘটনা ঘটলো, এক ধরনের নতুন জীবনে পা দিলেন। আগে তো বলছিলেন যে রান্না বান্না বাড়িতে খুব একটা করা হতো না, কিন্তু মেয়েদের যেটা হয় যে বিয়ের পরে সেই বাড়িতে রান্না একটু একটু করতেই হয়। আপনার অভিজ্ঞতাটা একটু শুনি। 100%। আচ্ছা, আমার হচ্ছে গিয়ে যৌথ পরিবার ছিল, আমার শ্বশুর বাড়ি। আর বিশেষ করে আমার হাজবেন্ড তখন জব করতেন, হচ্ছে টিচার ছিল। আচ্ছা, তো ও মাঝ সময়ে এসে খেতে আসতো আচ্ছা, অফিস আচ্ছা। থেকে, ওইটা আমাকে করতে হতো, কারণ যেহেতু তেনার বউ আর কি। অবশ্যই এটা তো দায়িত্ব আপনার। হ্যাঁ, তো ওই ছোট্ট একটা বয়সে আমি ওর জন্য খাবার রেডি করতাম। যদিও আমার শাশুড়ি ছিল, উনি আমাকে সম্পূর্ণ মানে সহযোগিতা করেছে, এবং আমি যাই রান্না করেছি আমার হাজবেন্ড কখনোই বলে নাই যে এটা মজা হয় নাই, মজা হয়নি। এটা একটা ফাঁদ। হ্যাঁ, এটা ফাঁদ, Just মানে kidding. অনেক 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 এখনো এই না, না, ফাঁদের এটা থেকে আসলে আমি বের হতে পারি নাই, তার তাই এই না? ফাঁদের বাহ, থেকে। বাহ। হ্যাঁ, না, আসলে এটা আমি জাস্ট মজা করে বললাম ফাঁদ, কিন্তু আসলে উনি যদি এই কাজটা না করতেন, আজকে হয়তো এই খাবারগুলো নিয়ে আপনি আমাদের এখানেও হয়তো থাকতেন না, আমি জানি না আমি কতটুকু ঠিক বলছি। উৎসাহটা একটা অনেক বড় বিষয়। আপনার রান্না যেমনই হোক না কেন, আপনার পরিবারের মানুষগুলো যখন বলবে যে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, তখন আপনার মনে হবে যে আমি আরো একটু মানে বেটার করার চেষ্টা করি। অবশ্যই। আমার মনে হয় এই বিষয়গুলো নিশ্চয়ই আপনার ক্ষেত্রে কাজ করেছে। আপনি কি একদম বলবেন? 100% কাজ করেছে। আমার শ্বশুর বাড়ি যখন যৌথ ছিল, আমি যাই রান্না করেছি সবাই খুব প্রশংসা করেছে, এবং এখন তো সেটা ইয়ে না। তো ওই সময় যে আমার যে রান্নার প্রতি আগ্রহটা, এরপরে আমার মনে হলো যে প্রতিদিনই আমাকে রান্না করতে যখন হয়, আচ্ছা। আমি প্রথমে কিন্তু খুব বুটিক্স নিয়ে কাজ করেছি আর কি। অনেক বুটিক্সের কাজ করেছি আমি, এমন কোনো বুটিক্স নাই যে আমি টাইডাই বুটিক বাটিক, এই যে আমার হাতে পুরো কর পড়ে গেছে এই যে টাইডাই করতে করতে, এত টাইডাই করছি। আচ্ছা, তো আমি ওগুলা করতাম। তারপরে যখন আমার ফার্স্ট বেবিটা, তো আমার বিয়ের পরপরই ও হয়ে গিয়েছে, এরপরে আমার অনেক বড় একটা গ্যাপ ছিল, প্রায় 13-14 বছর
পর আমার সেকেন্ড বেবিটা, তখন যখন সেকেন্ড বেবিটা ও খুব জমজমাট বেবি আর কি, মানে অনেক চাওয়ার পর বড়টাকে তো ওরকম চাই, মানে আচ্ছা। আমি নিজেও তখন ছোট ছিলাম আর কি। আর ছোটটা তখন আমি দেখলাম যে বুটিক্সে আমার অনেক সময় দিতে হয়, রাত্রে আঁকাঝুঁকা করতে হয়, এটা করতে হয়, ওইটা করতে হয়, তারপরে শ্রমিকদের সাথে আমি ওইটা বসে সব ডিজাইন তার টিজাইন। মানে আপনি পুরোদস্তুর বুটিক্স নিয়ে কাজ একদম করেছেন। আমি একদম বিজনেস করেছি আচ্ছা। বুটিক্সের। আমি মেলা করেছি বুটিক্সের, আমার বাসায় এসে লোকজন বুটিক্সের কাপড় চোপড় কিনেছে, তাদের ঈদের কাপড় কিনেছে। আমি শুধু দেশীয় নিয়ে কাজ করি নাই, আমি তারপরে আমার নিজেরটা নিয়ে কাজ করার পর আমি ইন্ডিয়ান পাকিস্তানি ফেব্রিক্স নিয়েও কাজ করেছি। আচ্ছা, এক যদিও আমার ধরনের নিজেরটা ভালো লাগা বেশি তো কাজ বুটিক্সের করেছি। প্রতি ম্যাম আপনার ছিলই, কিন্তু আসলে রান্নার প্রতি এই ভালোবাসাটা কখন ফিল করলেন? আমি কাজ ছাড়া বাঁচবো না, সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা। যখন আমি দেখছি যে বুটিক্সে আমার এত সময় চলে যাচ্ছে, আমার ছোট বেবিটাকে ওর সময় মতো বা ওকে আমি ওরকম সময় দিতে পারবো না, তখন আমি চিন্তা করলাম যে বুটিক্সটাকে একটু লিমিট করে নিয়ে এসে বাসায় শুধু আমি কাপড় রাখতাম, আমার নিজের কিছু এখনো আছে, আমার শাড়ি বা আমি হ্যান্ড প্রিন্ট করি, ওগুলো আমার আছে। কিন্তু তখন ভাবতাম যে ওকে আমার করতে হবে। তখন আমি চিন্তা করলাম যে না, বাচ্চাকে সময় দিই। তারপরেও আমি ওর যখন 2-3 বছর বয়স, তখন আমি মানে রান্নায় আমি তো রান্না আগেই করতাম শ্বশুরবাড়িতে বা আমার হাজবেন্ডের জন্য। আমার হাজবেন্ড তারপরে ও ডিরেক্টর পিএসসি, ও খাবার সবসময় ওকে প্যাক করে, ওর বাইরে যতই খাবার হোক না কেন ও আমার বক্সের খাবারটাই খেত। হ্যাঁ, খেত। তো আমাকে ওইভাবে দিতেই হতো, মানে আমি যতই ফাঁকি দিতে চাই না কেন আমার ফাঁকি দেওয়ার কোনো, কিন্তু আমার তো মনে হয় যে আপনি পরম আনন্দেই কাজটি করতেন খুব বেশি। মানে আমার হচ্ছে কি একটা, আমি কি বলবো, মানে ক্রেডিটের একটা মানে মনে হয় নেশা ছিল। এখন বুঝি আর কি, ওই সময় হয়তো বা বুঝতাম না। হ্যাঁ, একদম অল্প বয়সে বিয়ে হয়েছে, আমি কিভাবে ক্রেডিট নিব, মানে শাশুড়ি বলবে মজা হয়েছে। এমনও দিন গিয়েছে যে আমার শাশুড়ি অ্যাজমার পেশেন্ট ছিল, ওনাকে আমার ব্লেন্ড করে খাওয়াতে হতো। অনেক সময় উনি বেশিক্ষণ চাবালে ওনার শ্বাসকষ্ট বেড়ে যেত। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে গিয়ে আমি চকলেটও দিয়ে দিয়েছি। মা বলেন তো আজকের খাবারটা আপনার কাছে একটু অন্যরকম লাগতেছে না? আমার শাশুড়ি বলতো হ্যাঁ হ্যাঁ একটু অন্যরকম লাগতেছে। আমি খুব ক্রেডিট নিতাম যে ঠিক আছে, চকলেটের স্বাদটা মনে হয় আমার শাশুড়ির ভালো লেগেছে। এই ধরনের গঠনমূলক ক্রেডিট নেওয়ার টেন্ডেন্সিটা কিন্তু ভালো ম্যাম। একদমই এবং দেখো ভালোবাসা, সেই দায়িত্ববোধগুলো কখন নিজের অজান্তেই ওনাকে একজন রন্ধন শিল্পী করে তুলেছেন, তাই না? হ্যাঁ, তারপরে বাচ্চাকে যখন আমি টিফিন দিতাম, মানে বড়টাকে, তখন না বাচ্চার সাথে যে বন্ধুরা ছিল, আন্টি আমাকে একটু আজকে একটু তরুর টিফিনটা একটু বাড়িয়ে দিবেন, আমরা সবাই মিলে খাবো। তারপরে ওদের পিঠা মেলা হতো বাচ্চাদের যে স্কুলে, তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো, এগুলো আমাকে করতে হতো। সব ভাবিরা আমার উপর ডিপেন্ড করতো যে ভাবি একটু করে দাও, বা আমিও খুব আনন্দ সহকারে করতাম। ওই যে বললাম না যে বাচ্চা ফার্স্ট হবে বা একটা পুরস্কার পাবে, সেটার ক্রেডিট আমারও আসবে, সব ভাবিরা বাহাবা দিবে। ওই জিনিসটা থেকে আমি খুব খুব করেছি আর কি। তো এইভাবেই করতে করতেই আমার সেকেন্ড বেবিটার যখন একটু বড় হলো, তখন ও যখন স্কুলে গেল, তখন ওর যখন টিফিন দিতাম, তখন ওর ফ্রেন্ডরাও এটা করতো। এরপরে ওর ফ্রেন্ডদের মায়েরা ওদের কি স্কুলে দিয়ে প্রায় 3 বছর আমার বাসাতে প্রতিদিন, একদম মানে বাচ্চাদেরকে দিয়ে আমার বাসায় প্রতিদিন। তো প্রতিদিন যখন ভাবিরা আসতো, তখন করতাম কি, এখন নাস্তা তো দিতেই হবে, তখন আমি করলাম কি, এই রাতে সিঙ্গারা, সমুচা, রোল, কাবাব এগুলা বানিয়ে বানিয়ে আমি ভাবিদের জন্য সকালে আমি সার্ভিস দিব। ভাবিরা খেয়ে ভীষণ প্রশংসা, ভাবি তোমার হাতের এটা অনেক ভালো, তুমি এটা করো ওইটা করো। একটা প্রোগ্রামে যখন করতাম, এই আস্তে আস্তে ওরাও আমাকে অনেক হেল্প করেছে, অনেক অনেক, মানে ওরা অনেক প্রশংসা করেছে আর কি। প্রশংসা না করলে আমি আসলে পিছিয়ে যেতাম। ওরা প্রশংসা করেছে, আমার ফ্রেন্ডরা বলেন, ভাই বোনরা বলেন আমাকে, এখন আমার বাচ্চারা অনেক
ইয়ে করে। আমার এখন অনেক নাতি নাতনি হয়েছে, মানে ভাতিজি টাতিজি, ওরাও আমার রান্নার আবার আমার বোনের নাতি আছে, আমার বোন যদি রান্না করে বলে তুমি তো শেফ না, ও শেফের রান্না ভালো। আচ্ছা, চমৎকার। প্রথম একেবারে যদি বলি যে কোনো ডিশ নিয়ে যেটা প্রাতিষ্ঠানিকভাবে আমরা যাকে স্বীকৃতি দেই, যে স্বীকৃতি পাওয়া যেটাকে আমরা বলি, সেটা আসলে কোথায় ঘটলো? কোথায় আপনি প্রথম অংশগ্রহণ করলেন বা নিজেকে আসলেই মনে হলো যে না আমি আসলে একজন রন্ধন শিল্পী? শুরুতে তো হয়েছিল পরিবার থেকে, যেটা বলছিলেন, বন্ধু বান্ধব সবাই মিলে। প্রাতিষ্ঠানিকভাবে কখন শুরু হলো? প্রাতিষ্ঠানিকভাবে ওই যে বললাম আমার বোন, আমি তখন পিঠা ও কুমিল্লায় আচ্ছা। একটা কুমিল্লা টাউন হলে একটা পিঠা মেলার উৎসব হয়েছিল কুমিল্লার তরফ থেকেই। ওখানে আমার বোন একটা স্টল নিয়েছে, ওখানে কম্পিটিশন প্লাস স্টল, মানে সেলও করতে পারবো আবার কম্পিটিশনও ইয়ে। তো কম্পিটিশনের জন্য 3টা পিঠা, তো আর সেল আপনি অগণিত পিঠাতে সেল করতে পারবেন। তো ওই সময় আমি 3 রকমের পিঠা দিয়েছি, তখন আমি প্রথম পুরস্কার পেয়েছি ওইখানে। আপনার নিজে বানানো? হ্যাঁ, একদম নিজে বানানো, নিজে বানানো। কি কি এবং পিঠা নিজের ছিল সেই দিনটা? রেসিপিতেও কিছু কিছু। হ্যাঁ, কি কি পিঠা ছিল? ওইটা হচ্ছে চন্দ্রপুলি পিঠা ছিল, আর হচ্ছে গিয়ে একটা পিঠা ছিল হচ্ছে গিয়ে এটাকে আমি নাম দিয়েছি জামাই আদর পিঠা। আচ্ছা। ওইটা পান ভিতরে ঢুকে পুরো পানটাকে আর কি ডোর মধ্যে ডুবিয়ে তারপরে ডুবো তেলে ভেজে এত বড় একটা পিঠা হয়, সেটাকে কেটে কেটে ভিতরে পান আছে, পানের র্যাপ হয়ে যায় আর কি। তো ওই পিঠাটা, আর হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে পিঠাটা এই মুহূর্তে মনে পড়ছে না, নারকেল ভিতরে ঢুকিয়ে, এটাকে আমরা কেউ নান খাতায়ও বলি, আবার কেউ পুলি পিঠা, এই নারকেল পুলি। আচ্ছা, প্রথম হলেন কোন পিঠার জন্য? চন্দ্রপুলি। চন্দ্রপুলি। হ্যাঁ, চন্দ্রপুলি। তারপরেও আসলে কম্পিটিশন গুলো একরকম, আর আপনি সেল যখন করবেন আরেক রকম। কম্পিটিশনে অবশ্যই একটা ফুড টেস্টের সাথে সাথে সেটার কিছু কিছু ভিটামিন, তারপরে সবকিছুর একটা ব্যালেন্স থাকতে হবে। তো আমি ওই পুরটার যে সচরাচর চন্দ্রপুলি কিন্তু বরিশালের খুব একটা বিখ্যাত পিঠা, এটা জামাইয়ের সামনে দেওয়া হয়। ওরা ওই পিঠাটার ভিতরে খিসা দেয় বা নারকেল দিয়ে, আমি উপরের ডোটা ঠিক রেখেছিলাম, কিন্তু ভিতরে এক সাইডে পেঁপের হালুয়া দিয়েছিলাম, এক সাইডে গাজরের হালুয়া দিয়েছিলাম, মাঝখানে কাটলে দুই কালার। মানে ওইটাই আমাকে সবচেয়ে বেশি ওইখানে ইয়ে করেছে। রান্নাটা তো একেবারে আপনি মনে হয় পরিবার থেকেই শিখলেন, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কি আপনি কোনো কোর্স করেছেন? মানে এই যে এত এত পিঠার কথা বলছেন। পিঠা তো আসলে প্রতিষ্ঠান তেমন নাই পিঠা শেখা। পিঠা আসলে নিজের মনের মাধুরীর জিনিস। পিঠার মধ্যে একটা শৈল্পিক ইয়া আছে, আপনি মনের মাধুরী দিয়ে যেভাবেই আপনি, সবচাইতে বড় শিল্প হচ্ছে রান্না আমি মনে করি। আপনি 10 জনকে 10 রকমের একরকমের জিনিস দেন, কিন্তু 10টা হাত থেকে 10 রকমের জিনিস আপনি পাচ্ছেন, সেটা টেস্ট আলাদা আলাদা টেস্ট হবেই হবে। এটা একদম। আপনার রান্না ভীষণ ভালো, আমরা অফ এয়ারে তো সবগুলো ভর্তা ট্রাই করলাম, ভীষণ ভালো লেগেছে। এখনো দুটো ডিশ রয়েছে, আমরা আগে শুনি। এখানে একটা রাইস আইটেম দেখতে পাচ্ছি, পরোটা দেখতে পাচ্ছি, আবার একটা বিফ আইটেম। দুটোই তো আসলে বিফ আইটেম দিয়ে খাওয়ার মতো। আমরা রাইসে আর পরোটাতে নাইবা গেলাম, আমরা বিফটা নিয়ে একটু কথা বলতে চাই। এটা কি নরমাল কারি যেটা আমরা বলি বিফ কারি, সেটাই হয়েছে আজকে নাকি না? একটু ডিফারেন্ট। আচ্ছা, একটু জানি। একটু ডিফারেন্ট হচ্ছে গিয়ে আমার কারিটা হচ্ছে গিয়ে কাটা মশলা দিয়ে করা। আচ্ছা, পুরো এখানে কোনো বাটা মশলা যায় নাই। আদা কাটা, রসুন কাটা, আস্ত রসুনও আছে, আস্ত পেঁয়াজও আছে, আর হচ্ছে গিয়ে একটু সামান্য আস্ত জিরা, যদি খান তাহলে আমরা টেস্ট করব নিশ্চয়ই, আপনি বলেন, পাবেন। আর হচ্ছে গিয়ে একটু হচ্ছে নারকেলের দুধ আর মিষ্টি দই। আচ্ছা, নারকেলের দুধ আর দইয়ের কারণে কি গ্রেভিটা এত সুন্দর হয়েছে? আমি যে কাঁচা পেঁয়াজটা কেটে কাটা, তো পেঁয়াজ একটু দেই আমি, কাটা পেঁয়াজের সবকিছু কাটা মশলা দিয়ে করা। আস্ত মশলা বলা চলে। আমরা কি কাটা মশলায় রান্না আমরা আগেও খেয়েছি বা জেনেছি, কিন্তু কাটা মশলায় কি দুধটা ম্যান্ডেটরি এরকম কিছু? না, এটা ইচ্ছে, দুধটা ম্যান্ডেটরি না। আচ্ছা, ইচ্ছে। এটা কি আপনি মেজার করে করেছেন যে কতটুকু, কতজন এটা, কতজনকে এটা সার্ভ করা যাবে? মূলত হচ্ছে আমরা যখন 1 কেজি গরুর গোশত করি, তখন হচ্ছে 8 জন অনুপাতেই
খেতে আচ্ছা। পারে। রাইসও ঠিক এরকম, কিন্তু এখন যেহেতু মানুষ খাবার দাবারে অনেক কনসাস, তখন এখন 10 জনও বলা চলে। আচ্ছা। বাহ। এবং সাপোর্টিং মেনু থাকলে তো আসলে 10 জনের চেয়ে হ্যাঁ, বেশিও অনেক সময় খাওয়া যেতে পারে। এটা সাধারণত আপনি আগেরটা যেমন বললেন যে সকালে খাওয়ার, এটা কি দুপুরে নাকি রাতের কোন আপনি সময়ের জন্য এটা দুই পারফেক্ট? টাইমে খেতে পারেন, আচ্ছা। ডিনারেও করতে পারেন, আবার দুপুরেও লাঞ্চেও করতে পারেন। বাহ। তার মানে দুটো আইটেমই আসলে এটা নেওয়া যায়। হ্যাঁ। আমরা একটু রাইসটা নিয়ে তো শুনিনি, এর আগেও আমার একটা রাইস ছিল, এটা তো পোলাও রাইস, রাইট? হ্যাঁ, এটা কি আপনি নর্মাল ওয়েতে করেছেন নাকি? একদম নরমাল। শুধু একটু এটার মধ্যে পোলাওয়ের মধ্যে একটু দুধ দিয়ে করেছি, আর সামান্য চিনি। এটা একটু কোরমা বেশ- কোরমা একটা বেশ স্বাদ ভালো, চলে আমিও সেটা এসেছে। বলতে চাচ্ছিলাম, একটু কোরমা টেস্ট। তার মানে এটা চাইলে মানুষ পোলাও রাইস দিয়ে খেতে হ্যাঁ পারে, হ্যাঁ হ্যাঁ, এই জন্যই দিয়েছি। প্লেন রাইস আমরা যেটা বলি। চমৎকার, খুবই ভালো লাগছে খেতে। আসলে ইচ্ছে তো করছে যে দুপুরের খাবার পুরোটাই এই সকালবেলায় খেয়ে ফেলি। হ্যাঁ, একদমই। এবং এটা চাইলে আসলে পরোটা দিয়েও খাওয়া যাবে। বাহ। আপনি এটা নিয়ে একটু বলেন যে বললেন তো সব কাটা মশলায় করা, হ্যাঁ। প্রসেসটা কি? আমরা অনেক সময় দেখা যায় যে বাটা মশলায় যেটা করা হয় সেটা একসঙ্গে মাখিয়ে অনেকে দেখা যায় যে চুলায় বসিয়ে দিচ্ছে। কাটা মশলায় কি বিষয়টা এভাবে করা যাবে, নাকি আসলে একটু মশলাটাকে তেলে ভেজে? আমি একটু টেকনিকটা আলাদা করেছি। আমি হচ্ছে গিয়ে প্রথমে পেঁয়াজটা দিয়ে একটু সামান্য জিরা দিয়ে মাংসটা আমি প্রথমেই তেল দিয়ে বসিয়ে দিয়েছি চুলায়। তারপরে যে আমার আস্ত মশলা যেগুলো কেটেছি, পেঁয়াজ, রসুন, আদা, ওগুলো, এই যে কাঁচামরিচ দেখছেন, ওগুলো আমি আবার আলাদা ঘিতে ইয়ে ঘিয়ের করেছি। খুব সুন্দর হ্যাঁ, একটা স্মেলও আসছিল। ঘিয়ের মধ্যে আমি মানে একটু হালকা সতে করেছি যেন ফ্লেভারটা আস্তে আস্তে যেমন মাংসটার সাথে যেন ওইটাও সেদ্ধ হয়, মাংসর মধ্যেও ওই ফ্লেভারটা যায় আর কি। যেহেতু কাটা মশলা, সেহেতু সিদ্ধ হতে দুটোটারই টাইমিং লাগবে, ওই জন্যই আমি আস্তে আস্তে ওইটা মানে ভেজে দিয়েছি আর কি। এইটুকুনি আমার ইয়ে। আমরা তারপরে একদম- দেখলাম যে আপনি গার্নিশ করেছেন একটু বেরেস্তা দিয়ে। হ্যাঁ, আগে কিন্তু মানুষ বেরেস্তাই দিত, তাই না? এখনো রিচ ফুডে বেরেস্তা দিলে বেরেস্তার ওটা যে demand একটা করে আসলে। ফ্লেভার, এটা অনেক ডিগনিটি বেড়ে যায় খাবারের। হ্যাঁ, দেখার সৌন্দর্যের চাইতে খাবারের স্বাদটা অনেক একদমই বেড়ে তাই। যায়, ফ্লেভারও চেঞ্জ আমি হয়ে এই যায়। জন্যই আসছিলাম বেরেস্তার বিষয়টাতে। আমরা এখন দেখি যে অনেক সময় রেডিমেড বেরেস্তা তো কিনতে পাওয়াই যাচ্ছে, কিংবা আমরা বাসায়ও দেখা যায় একটু আগের দিন বা একদিন আগে বেরেস্তাটা এমন ভাবে তৈরি করছে যেন মুচমুচে থাকে, এবং থাকেও। কিন্তু এটার ফ্লেভারটা কি আসলে থাকে? মানে আপনি কি বলবেন, নাকি আসলে ইনস্ট্যান্ট করে দেওয়াটাই ভালো? না, অবশ্যই ইনস্ট্যান্ট যদি করতে পারেন সবকিছুই আপনার হচ্ছে গিয়ে মানে ভালো হবে। আপনার খাবারে আমরা একটা কিন্তু- স্মেল পাচ্ছি বেরেস্তার, বেশ সুন্দর। এবং আপনি অফিয়ারে বলছিলেন যে সকালবেলায় আপনি করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে আপনারা একটু টেস্ট করবেন, আমার তো এটা ইয়ে লাগবেই। আর যদি আপনি রেখে দিতে চান, আপনি মাসের পর মাস রাখতে পারবেন বেরেস্তা, আপনার কিচ্ছু হবে না। কিন্তু বেরেস্তাটা করতে হবে হচ্ছে গিয়ে একদম প্রথমেই হচ্ছে গিয়ে পেঁয়াজটা একদম পানিটা ইয়ে করে নিতে হবে। পেঁয়াজটা কেটে আমরা তো পানিটা সহ দিয়ে দিই, তখন পেঁয়াজটা হচ্ছে গিয়ে একটু ইয়ে হয়ে নরম যায়, হয়ে যায়। নরম হয়ে যায়। আপনি পানিটা ছেঁকে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে হাই ফ্লেমে, প্রথমে চুলার হাই ফ্লেম দিবেন, তারপরে মিডিয়াম ফ্লেমে বেরেস্তাটা করবেন। লো ফ্লেমে যাবেনই না বেরেস্তা করতে। আর বেরেস্তাটা যখন উঠিয়ে ফেলবেন, সামান্য একটু চিনি মাখিয়ে রাখবেন, আপনার আর বেরেস্তা কখনোই আপনার বেরেস্তা আপনার চুপসে যাবে না। আচ্ছা, আরো কিছু আইটেম চলে আসছে এখানে, পিঠা আইটেম অনেক রান্না করে নিয়ে আসছেন আপনি। প্রাতিষ্ঠানিকভাবে যে শেখার বিষয়টি আমি বলছিলাম, যে আপনি কুলিনারি প্রশিক্ষণও নিয়েছেন, সেটা কি মোটামুটি একটা অবস্থানে আসার পর করলেন, নাকি শুরুতেই করলেন? বলতে গেলে হচ্ছে গিয়ে মোটামুটি আসার আগেই, মানে বেকিং, আমি লেডিস বেকারি যেটা করেছি, এটা আমার হাজবেন্ড ও পিএসসি ডিরেক্টর ছিল, তো ও এক্সাম নিতে গিয়েছিল। তো ও যেহেতু ভোজন রসিক খুব, তো ওই সময় মানে ও নিজের মানে ইয়ের জন্য, মানে খাবে সে মজার মজার জিনিস, তো ওই রান্না শেখার বিষয়টা ও তখন ওই আমাকে প্রথমে ভর্তি করে দিয়ে আসছে। দিয়ে এসে আমাকে বলল যে ওখানে ভর্তি করে দিয়ে আসছি, ওখানে তোমার তো রান্নার অনেক নেশা, ওখানে গিয়ে তুমি একটা কোর্স করে ফেলো।
আচ্ছা। রান্নার কোর্স, তাহলে বাচ্চাদের জন্য আরো। আমার আসলে মূলত সবচেয়ে প্রথম হচ্ছে গিয়ে আমার সংসার, বাচ্চা, আমি নিশ্চয়ই, বাচ্চাদেরকে নিশ্চয়ই। কিভাবে ভালো ভালো খাবার খাওয়াবো বা বাচ্চারা ওয়াও বলবে মা এটা খাইয়েছে। তো ওদের জন্যই আসলে বিশেষ করে আমি বললাম যে ঠিক আছে কেক টেক এগুলো আচ্ছা, আমি আচ্ছা। শিখবো, আচ্ছা, বেকিং baking আইটেমটা। item, হ্যাঁ, okay. তো আমি তখন আমি পর্যটনে ভর্তি হই এবং আমি ওইখান থেকে কোর্স করি। ম্যাম, আপনি শুরু থেকেই যেটা করছেন শুধুমাত্র আশেপাশের মানুষগুলোর কথা বলছেন, নিজের কথা একবারও বলছেন না। আপনার কথাই শুনতে চাই একটু যে নিজে আসলে খেতে কতটা পছন্দ করেন। নিজে খাওয়াতে অনেক বেশি পছন্দ করি। সেটা তো আমরা শুরু থেকে হ্যাঁ, শুনছিলাম। খাওয়াতে আমি ভীষণ পছন্দ করি। আর খেতে আমাকে দেখে মনে হয় আমি অনেক খাই, কিন্তু না। অতটা খাই না। আচ্ছা। সেরকম অতটা নাও খাই না, হতে কিন্তু পারে। খুব একদম। মুখরোচক জিনিস খাই। যেমন আচ্ছা। আমি অল্প খাবো, কিন্তু এটা টেস্টি হতে হবে। আচ্ছা। আর যদি কখনো কেউ বলে যে 7 দিন তুমি পোলাও খাও, ভাত থাকবে, কিন্তু আমি পোলাও খাবো, অল্প খাবো, কিন্তু আমি পোলাও খাবো। আচ্ছা। ওই রিচ ফুডটা আমার খুব বেশি পছন্দ। আচ্ছা। আর কি। আচ্ছা, দারুণ। চমৎকার। এবং আপনি খুব ভালো পিঠা বানান। আমরা যতটুকু জেনেছি যে আপনি টানা 11 বার পিঠা পিঠা বানানোর যে প্রতিযোগিতা সেটাতে আপনি প্রথম হয়েছেন। এটা কিভাবে সম্ভব? আসলে আমি বলবো যে যে কোনো কম্পিটিশন, আমি কম্পিটিশন ভীষণ আমার নেশা। আর যে কোনো কম্পিটিশন হচ্ছে কি আপনার নেক থাকতে হবে, মানে আমার ইচ্ছেটা অনেক বেশি প্রখর থাকতে হবে যে আমি কম্পিটিশনে যাচ্ছি, আমি কিছু একটা যদি হই, আল্লাহর কাছেও প্রথমে সমর্পিত হয়ে যাইতে হবে এবং আপনার কাজের মধ্যে একদম ডুবে যেতে হবে যে আমার এই কাজটা যেন সাকসেস হয়। তো আমি ওইভাবেই, আমি যখন যে কাজটা করি আমি সেভাবেই, আমি বাসায় যখন রান্না করি আমি ওইভাবেই রান্না করার চেষ্টা করি এবং ওইভাবে গুছিয়েও আমি দেওয়ারও চেষ্টা করি। এবং একই সাথে আপনি নিজে গভীরতা ছুতেও চান। এই কারণে বলছি যে আপনি এত ধরনের কোর্স করেছেন, তারপরে আসলে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ঘুরে দেশীয় খাবারগুলো জানার কোনো দরকারই হয় না একদিক থেকে, কিন্তু আপনি নিজের রুট জানতে চেয়েছেন, যে জিনিসটা সত্যিই চমৎকার। ছোট্ট করে একটু এটাই শুনতে চাই যে কিভাবে এটা হলো। এটা হচ্ছে আমার হাজবেন্ড তো ও রাজশাহীতে ট্রান্সফার ছিল, তখন ও ওইখানে হচ্ছে গিয়ে চিফ ছিল। তো ও যেহেতু রিজনে মানে যেত, ওর সাথে তখন তো আমার বাচ্চা হয় নাই, আমি ওর সাথে যেতাম। যখন বগুড়ায় গেলাম আমি রাজশাহী থেকে, ধরেন রাজশাহীতে মানুষ অনেক লবণ খায়, তো আমার কাছে মনে হলো যে এত লবণ কেন খাচ্ছে, এইটা আমার জানার দরকার। প্রতিটা ভাষায় একই ধরনের খাবার, লবণ খাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম, আমার তো এই জানার ইয়েটা, আগ্রহটা। আর আমার বাসায় হচ্ছে গিয়ে যখন মানে বুয়ারা আসতো, ওরাও দেখতাম যে অনেক বেশি লবণ খেত, যে আমি বেশি লবণ খেতাম না, ওরা দেখতাম যে এতগুলো লবণ নিত খাবারের মধ্যে। তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম, শিক্ষিত মানুষই, জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা লবণ কেন এত বেশি খান? বলে ভাবি আমরা তো, আমার আবার এটাও বলে রাখি যে ওই সময় আমার বাসায় আমার এত গেস্ট আসতো যে আমার হাজবেন্ড মানে দাওয়াত দিত, কিন্তু নিজে দাওয়াত দিত, আবার বলতো যে আচ্ছা ডিম ভেজে খাওয়াই দাও, হ্যাঁ ডিম ভেজে খাওয়াই দাও। তো দেখা যেত যে ওনারাও আমাকে এত প্রশংসা করতো যে আমি একটু বেগুন ভর্তা বানালেও ভাবি খুব মজা হয়েছে, মানে তারপরের দিন আবার একটু খাবে ওনারা এসে। এখন বুঝি যে এই প্রশংসাটা অন্য। এখনো ওনারা সবাই বলে, সব বউরা জীবনে আসছে, ওই সময় ওনারা ব্যাচেলার ছিল, বলে ভাবি আপনাকে না দেখলেও আমরা আপনার গল্প শুনেছি অনেক। যে আর আমি খুব মানুষ নিয়ে থাকতে পছন্দ করতাম, যেখানে আমাকে একজন দাওয়াত দিত আমি সবাইকে নিয়ে যেতাম, মানে দাওয়াত একলা খেতে যেতাম না। তো আমি যেমন বগুড়ায় গেলাম, তখন দেখলাম কি মিষ্টি মিষ্টি খাবার, একদমই বগুড়া রাজশাহী কিন্তু তেমন একটা ইয়ে না, তো এত মিষ্টি মিষ্টি খাবার। ওনারা পোলাও মিষ্টি, মাংস তরকারি দিল সেটা মিষ্টি, যাই দিল সেটাও মিষ্টি। তো বগুড়াতে এই চিনির কালচারটা আসছে অন্যভাবে, মানে ওনাদের হচ্ছে জামাই খাওয়ানোর সময় একটু চিনি দিল, দিয়ে হলো গিয়ে ওনারা বেশি আতিথেয়তা, মানে মানুষের ভালোবাসা, মানে চিনি দিয়ে ভালোবাসা দেখাতে চেয়েছে। আর রাজশাহীর মানুষরা লবণ খায় হচ্ছে ওখানে অনেক বেশি গরম, ঘাম হয় অনেক, লবণ দিয়ে সেটাকে মেজার করা, মানে হ্যাঁ। আবার রাজশাহীতে আমি কালাই রুটি যখন দেখলাম, যে ওদের কালাই রুটি, আমি বড়িও বানিয়েছি আমার বাসার উপরে। আমার বাসার অনেক বড় কোয়ার্টার ছিল, তো বাসার ছাদটা অনেক বড় ছিল, তো অনেকেই আমার ছাদের মধ্যে বড়ি বানাতো, তো আমি ওদের সাথে বড়িও বানিয়েছি।
ইয়েতে। আর কালাই রুটি শিখতে আমি চাপাই নবাবগঞ্জে গিয়েছি। আচ্ছা, এখন তো কালাই রুটিতে ধরেন অনেক ধরনের ভর্তা খায়, বেসিক্যালি কালাই রুটিতে গরুর মাংস বা ওই মাংস টাংস না, শুধু কালাই রুটি হাতে বানাবে আর হচ্ছে গিয়ে বেগুন ভর্তা, কালো জিরার ভর্তা। এটা একটু আপনি শিখেছেন কালাই রুটি বানানো? খুব চমৎকার। একদম আপনি হাতে বলছিলেন বানানো। অনেককেই খাবারের কথা না, যে খুব খুশি হয়ে বলতেন, এবং পরিবারের লোকজন আপনাকে না দেখেও হয়তো বলছেন যে ভাবির রান্না খুব ভালো। পরিবারের সিনিয়রদের কাছে আমরা একটা কথা শুনি না, যে মানে মানুষকে খাইয়ে সৃষ্টিকর্তার সন্তুষ্টি তো পাওয়াই যায়, আমার মনে হয় মানুষের মনটাও পাওয়া যায় ভালো রান্না খাওয়ানোর মাধ্যমে। এটা খুব মানে সম্ভব আর কি। আপনার ক্ষেত্রে মনে হয় এটা খুব বেশিই হয়েছে, সব ক্ষেত্রেই হয়েছে। বাচ্চাদের বন্ধু বান্ধব, নিজেদের ফ্রেন্ড সার্কেল, নিজেদের পরিবারের যে ফ্রেন্ড সার্কেল, সবাই মোটামুটি আপনাকে একটা উৎসাহের মধ্যেই আমার মনে হয় রেখেছে, যেটা আপনাকে এইভাবে এগিয়ে নিয়ে গিয়েছে। আপনার একটি ক্যাটারিং এন্ড ফ্যাশন হাউসও মনে হয় রয়েছে, সেটা নিয়ে একটু জানতে চাই, যে ক্যাটারিং বিজনেস কি পুরোদমে করছেন এখন? আচ্ছা, কন্টিনিউ করছি। এটা আমার মায়ের নামে, আমার মার নাম সুরমা কুকিং এন্ড ক্যাটারিং ফ্যাশন। আমি তো ফ্যাশন নিয়ে কাজ করেছি, তখন ওইটা ফ্যাশন ছিল, তারপর আমি কুকিং ক্যাটারিং এটার সাথে অ্যাড করেছি। এটা কোথায় অবস্থিত? এটা কুমিল্লা, ঢাকা দুই জায়গাতেই আছে। আমি গতকালকেও এটা থেকে আমি অর্ডার দিয়েছি যে আপনারা একটু পিঠা টেস্ট করবেন। এই বা আমি পয়লা বৈশাখের কাজগুলো করি, জন্মদিন, আমি একটু বড় বড় আর কি কাজ করি, যে ছোটখাটো ইয়েটা একটু কোয়ান্টিটি বেশি, একটু কোয়ান্টিটি বেশি। আসলে বিজনেস চিন্তা করতে গেলে তো এটা ভাবতেই হবে। হ্যাঁ, এখনো আমার কন্টিনিউ আছে আর কি। এখানে আরো দুটো ডিশ চলে আসছে, একটা পিঠা, আর এটা কি বলবো আমরা, সেমাই নাকি পায়েস? পায়েস হলো, এটার মধ্যে আমি নারকেল ইউজ করেছি। বাহ, এটা কি খেজুর গুড়ের? খেজুর গুড়ের। পায়েসটা নিয়ে আগে একটু জানি। আমি তো মূলত কুমিল্লার মেয়ে। কুমিল্লায় পায়েসে বা ফিরনিতে নারকেল ইউজ করে, এবং সেমাইয়ে নারকেল ইউজ করে। অনেক সময় কুমিল্লায় দুধ ছাড়াও সেমাই রান্না করে, একটু পাতলা সেমাই, যে লম্বা লম্বা সেমাইগুলো, সেটা কিন্তু নারকেল দিয়ে হয়। আমি এটার সঙ্গে বেশি পরিচিত, কারণ আমিও কুমিল্লার মেয়ে। আমার জন্ম কুমিল্লায়, কুমিল্লার শহরে, বড় হয়েছি ঢাকায়। কিন্তু যেটি বলছিলেন যে দুধ ছাড়া সেমাই হবে, কিন্তু নারকেল ছাড়া, নারকেলটা আসলে লাগবে। আপনার রেসিপিটা আমরা একটু শুনি। আমি এখানে হচ্ছে গিয়ে পোলার চাল, চিনি গুঁড়া চাল এখানে দিয়েছি। চিনি গুঁড়া চালের একটু গুঁড়ো দিয়েছি, একটু থিকনেসের জন্য। আর হচ্ছে লিকুইড দুধ, খেজুরের গুড় দিয়েছি, আর নারকেল দিয়েছি। বাহ, চমৎকার। আর একটা অনেকেই ভাবে যে নারকেল দিয়ে দুধ সেমাই করেন বা পায়েস করেন, নারকেল দুধটা ফেটে যায়, কিন্তু এটা প্রসেস আছে। হ্যাঁ, প্রসেস আছে। আপনি যদি এটা বলতে চান, আপনাকে যারা ফলো করেন বা আপনার যারা দর্শক রয়েছেন, তাদের জন্য কি সেই প্রসেসটা আপনি বলতে চান? অবশ্যই, এই জন্যই তো আমি বললাম যে অনেকে ভাববে যে নারকেল দিয়েছে, কিন্তু দেখছি যে ফাটে নাই, তাহলে এটা তো একটা, আপনি যখন একদম কুক অফ করে দিবেন, তখন আপনি হচ্ছে গিয়ে দুধটা ইউজ করবেন, তাহলে আপনার দুধটা আর ফাটবে না, কখনোই ফাটবে না। চমৎকার। আর এখানে বেশ কিছু পিঠা রয়েছে, বিশেষ করে অরেঞ্জ কালার একটা পিঠা আমরা দেখতে পাচ্ছি। আপনি অফেয়ারে বলছিলেন যে অবশ্যই খেতে হবে, আমরা অবশ্যই খাবো প্রোগ্রাম শেষে সবাই মিলে, পুরো টিমে আমাদের যারা যারা আছেন সবাইকে নিয়ে। আমরা একটু পিঠাগুলো নিয়ে একটু শুনি। পিঠা আমার ভীষণ ভীষণ একটা দুর্বল সাইড। পিঠার বানাতে আমি ভীষণ পছন্দ করি। মানুষের একটা দুর্বল জায়গা আছে না, যে রান্না করতে আমি সব রান্না করতে পছন্দ করি। বলে না যে মায়ের কাছে সব সন্তানই সমান, তা আমি সব রান্না করতে পছন্দ করি, সবকিছু করতে পছন্দ করি, কিন্তু পিঠাটা আমার একটা, আমি যখন পিঠা বানাই তখন আমি নিজেও বুঝি যে পিঠাটা আমার একটা। এবং এখানে আসলে পিঠার চেহারাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আপনি কি পরিমাণ শৌখিন একজন মানুষ। এক একটি পিঠার শেপ, ডিজাইন, কালার, এবং কিছু পিঠা তো আছে দেখে মানে অনেক পরিশ্রম করে এটা বানাতে হয়েছে, এটা বোঝা যাচ্ছে। নকশি পিঠাটাও কি আপনারা কি করেন? বাহ, খুবই চমৎকার। একটু পিঠার নামগুলো আমরা জানি। একটা তো মাঝখানেরটা হচ্ছে নকশি পিঠা, যদিও নকশাটা অনেক ভালো হয় নাই। নকশি পিঠার নকশা অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। এইগুলা হচ্ছে গিয়ে মানে নকশিটা আসলে যারা প্রত্যন্ত অঞ্চলে যারা অথেন্টিক নকশি বানায়, তারা কিন্তু খেজুরের কাঁটা ইউজ করে। তো ঢাকা শহরে খেজুরের কাঁটা তো পাওয়া যায় না, কিন্তু আমি খেজুরের কাঁটাটা
আমার ব্যবহার করা সংগ্রহে হয়। রেখেছেন। সংগ্রহে বাহ। রেখেছি। আর ওইটা হচ্ছে গিয়ে মুগ পাকন, ওইটা মসুর ডাল দিয়েও কেউ কেউ করে, ওইটা মুগ পাকন, এটা কুমিল্লার খুব ঐতিহ্যবাহী পিঠা, নোয়াখালী অঞ্চলের, কুমিল্লার অঞ্চলের, এটা আচ্ছা। বিয়ে টিয়েতে এখনো কিন্তু গ্রামে গঞ্জে আপনি বিয়ের প্রথম আপ্যায়ন কিন্তু পিঠা, পিঠা বিয়ের ইয়েতে। আর আমার না একটা মনে শহুরে হয় জীবনে যে- একটু পরিবর্তন এসছে, হ্যাঁ। তারপর একেবারে হারিয়ে যায়নি হ্যাঁ, আসলে। কিন্তু আপনি দেখবেন যে আপনি শহর অঞ্চলেও যখন জামাইয়ের সামনে পিঠাটা দিবেন ওই প্লেটটা কিন্তু খালি হয়ে যায়। কিন্তু আমি এখন মানে চাই যে আমার দেশীয় খাবারটা ইন্টারন্যাশনাল হয়ে যাক, একদম, ইন্টারন্যাশনাল ভাবে আপনি যে হোক। কারণ পিঠাগুলোর নাম আমাদের বলছেন, এগুলো এগুলো- কিন্তু হ্যাঁ। আমাদের ডেজার্ট, তাই না? এত ভ্যারাইটি আছে বাংলাদেশের ডেজার্টের, প্রতিটা অঞ্চলেই কিন্তু একটা নতুন একটা পিঠা, আলাদা আলাদা পিঠা আছে, আলাদা আলাদা ডেজার্ট আছে, তাই না? যেটা বাইরের দেশে নাই। একদমই কেক তাই। এবং বা আপনি যেটি ইসে। বলছিলেন যে আমাদের দেশের ঐতিহ্য না, খাবারের যে ঐতিহ্যগুলো রয়েছে বিশেষ করে সেগুলো দেশের বাইরেও পৌঁছে যাক। একদম। আপনার খাবারও দেশের বাইরে পৌঁছাচ্ছে আমরা যতটুকু জেনেছি, এটাও তো আসলে একটা বিশাল অর্জন। সেটা নিয়েও একটু জানতে চাই, এই প্রাপ্তিটা নিয়ে যদি শুনি। আচার যেহেতু আমি মানে ইয়ে খাবারগুলো যায় না, যেহেতু ফ্রোজেন খাবারগুলো আমি বাইরে যাই, বিশেষ করে আমার আত্মীয় স্বজনরা সবাই এসে কাবাবটা, আচার, তারপরে বন্ধু বান্ধবরাও আচারটা নেয়। তারপরে হচ্ছে আমি বিশেষ করে আচার, কাবাব আর হচ্ছে পিঠাই দিই বাইরে। একটু ড্রাই, এটা পাঠানোটা একটু সহজ হয়। ড্রাই প্রসেস। আচারটা কি দেশীয় যে কোনো ধরনের আচার আপনি পাঠাচ্ছেন? একদম সব আচার। আমি মোরব্বাও দিয়েছি বাইরে। আচ্ছা। আমের মোরব্বা, বেলের মোরব্বা। বাহ। আমি আবার একটা মোরব্বা করি যেটা শতমূল, যে শতমূল হচ্ছে বিশ্বের সবচেয়ে তেতো একটা জিনিস, যেটা 100টা মূল আছে একটা গাছ উঠালে, একটা ঔষধি বৃক্ষ। হ্যাঁ, ঔষধি গুণ সব আচ্ছা। দিয়ে আমি ওইটাকে মিষ্টতায় এনেছি আর কি। বাহ, বাহ। ওইটাও একটা আমার যদিও শেষ হয়ে গিয়েছে, না হলে আমি নিয়ে আসতাম। কোনো ওইটা সমস্যা শেষ নেই। হয়ে গিয়েছে। ম্যাম, আপনি এই যে এত এত খাবারের কথা বলছেন এবং আপনি বলছেন যে দেশে এবং দেশের বাইরে ব্যাপক একটা জনপ্রিয়তা আছে, এটা তো আসলে কোনো একটা কিছুর মাধ্যমে হচ্ছে, লাইক কোনো পেজ বা কোনো গ্রুপ, কিভাবে হচ্ছে আসলে? ওই যে বললাম, নাকি আমি ব্যক্তিগতভাবেই আসলে, একদম? ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি ওরকম পেজ যে Maintain করা হয় ওরকম না। মেনটেন আসলেও করি না। আচ্ছা। কারণ আমি অন্যান্য সাইডে আমি এত ব্যস্ত থাকি যে আমার আসলে পেজ মেনটেন করা হয় না, কারণ আমার অনেক ধরনের কাজ থাকে। প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়। আমি কিন্তু উইমেন্স কালিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশে হচ্ছে এক্সিকিউটিভ মেম্বার এবং কুমিল্লার হেড। বাহ। হ্যাঁ, তো দেখা গেছে যে আমার এই ধরনের অনেক প্রোগ্রাম থাকে, টেলিভিশনে কাজ থাকে, আর আমার সংসারটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা। ওখানে আমার বড় বাচ্চাটা দেশের বাইরে থাকে, আচ্ছা, আচ্ছা। ওর জন্য খাবার আমার এই ফ্রোজেন করে দিতে পাঠাতে হয়, হয়, আচার টাচার সবকিছু ওর জন্য আমি কার্গো করে পাঠাই দিই। বাহ। তারপরে হচ্ছে আমার ছোট মেয়েটা ঢাকা ভার্সিটিতে পড়ে, তো দেখা গেছে যে ওদের ইয়েটা করে ব্যস্ততাটা আমার অন্যরকম যায় আর কি। তবু কেউ যদি আপনার খাবার অর্ডার করতে চায়, সেক্ষেত্রে আমার way কি? পেজ আছে সুরমা কুকিং অ্যান্ড ক্যাটারিং, ওইটা হলো সুরমা পিঠাঘর, আমার পেজের নাম হচ্ছে সুরমা পিঠাঘর। আর আমার মানে টেলিফোন নাম্বারটা হচ্ছে গিয়ে পাবলিক আচ্ছা, আচ্ছা। টেলিফোন নাম্বার চমৎকার। ওখানে। আপনি শুধু পরিবার বা খাবার দাবার নিয়ে কাজ করছেন বিষয়টা এমনও না, আপনি নারীদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করছেন, যেটি আমি আসলে সোশ্যাল ওয়ার্কও করেছি বাহ। অনেক। আমরা একটু ছোট ছোট করে শুনতে চাই, একেবারে শেষ প্রান্তে রয়েছি আপনার সঙ্গে গল্পের, একটু যদি জানি বিশেষ করে নারীদের যে প্রশিক্ষণের ব্যবস্থা আপনি করছেন, নতুনদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য আপনি সহযোগিতা করছেন, এই বিষয়গুলো নিয়ে একটু শুনি। আসলে আমরা যখন রান্না শিখেছি বা আমরা যখন কোনো কাজ শিখেছি, ওরকম প্রতিষ্ঠান কিন্তু ছিল না। হ্যাঁ। এখন কিন্তু অনেক অনেক ভালো ভালো প্রতিষ্ঠান হয়েছে। আমি বলবো যে যাই করুক না কেন সে জেনে করুক, না জেনে যেন কোনো রান্নাটা তো বিশেষ করে নাই, একদমই না। মানুষ যেন রান্নাটা ভাবে না যে আমার দাদি নানি করেছে দেখে আমি করতে পারছি, তা কিন্তু না। রান্নাটা কিন্তু যখন করতে কেউ যাবে বা এইভাবে যারা মানে বিজনেস করবে বা উদ্যোক্তা হতে যাবে, অবশ্যই তাদের জানতে হবে এবং
কোন জায়গার কোন খাবারটা অথেন্টিক কি জিনিস সবকিছুই কিন্তু জানতে হবে, আমাকে পড়তে হবে। সোজা একদম। কথা হচ্ছে আমাকে জানতে গেলে আমাকে পড়তে হবে। এই পড়তে গেলে কোথায় যেতে হবে? আমাকে প্রতিষ্ঠানে যেতে হবে, তাই না? আর ট্রেনিং গুলো নিতে হবে, ভালো ভালো জায়গা থেকে ট্রেনিং গুলো নিতে হবে। ওই যে বলে না 2 দিনের ট্রেনিং নিয়ে আমি একটা রান্না, আমি 1000 টাকার একটা ট্রেনিং নিলাম, আমি 500 টাকায় সেই রান্নাটা শিখালাম। আমি বলবো সবাইয়ের কাছে এই রিকোয়েস্টটা করবো যে এটা আপনারা করেন না, কারণ টাকাটা সবচেয়ে বড় কিছু না। হ্যাঁ, টাকাটা মানুষের যখন ভালো কিছু করবেন টাকা অবশ্যই আসবে, আর্নিং আপনার আসবে। সেই আর্নিং এ আপনার কিন্তু বরকতও থাকবে এবং সেই আর্নিং এর মধ্যে আপনার একটা স্বাচ্ছন্দ্যও থাকবে। হ্যাঁ, আর এই তবে আমার কাছে মনে হয় যে জেনে আসা। আমি অনেক রান্নার মানে প্রশিক্ষণ আমি ঢাকার বাইরে, আমি ফরিদপুরে প্রায় আমি একটা ওয়ার্কশপ করিয়েছি, সেখানে প্রায় 3000 লোক একসাথে বসেছিল। তারা এত মানুষ হয়ে গিয়েছিল দেখে ওরা পার্কে নিয়ে গিয়েছে আর কি। আচ্ছা। ওইখানে শিখিয়েছি, এখনো ওরা আমাকে ফোন দেয়। বাহ। তো আর যখন যে যা শিখাবে সে যেন কোনো গ্যাপ না রেখে শিখায়, যেন নিজের উজাড় করে দেয়। একদম, আমি একদম। উজাড় করে দিই যখন কাউকে এটাই তো শিখাই, হওয়া আমি উচিত উজাড় করে আসলে ম্যাম। শিখাই। ম্যাম, উজাড় করে দিই। আপনি বিভিন্ন প্রশিক্ষণ করাচ্ছেন মহিলাদেরকে, কিন্তু কালিনারি ইন্ডাস্ট্রিটা বর্তমানে এমন দেখা যাচ্ছে যে মহিলা এবং পুরুষ সবাই সমানভাবে আগ্রহী। পুরুষদের জন্য কোনো প্রশিক্ষণ বা কোনো কিছু ভাবছেন ভবিষ্যতে? অবশ্যই পুরুষরা তো আমাদের পাশাপাশি না, আমাদের সাথে সাথেই, একদম। তাই না? আমি মনে করি না যে কেউ আমরা পাশাপাশি। আমরা যেটা কাজ করব কাজটাই হচ্ছে আমাদের সবচেয়ে মূল মুখ্য পরিচয়। বিষয়। হ্যাঁ, এটা পুরুষ না মহিলা আমি এটা কখনো ভ্যারিয়েশন বা কখনো আমি ভেদাভেদ করি না। যেই কাজটা নিয়ে ডুবে যেতে পারে, যেই কাজটাকে ভালোবেসে করতে পারে, সেই কাজটাই। আর পুরুষরা তো অবশ্যই, কেন নারীরা এখনো কিন্তু আমরা নারীরা কিন্তু এখনো পিছিয়ে আছি বলা চলে, যে আমরা কিন্তু সব জায়গায় কিন্তু নিরাপদ না, তাই না? আপনি ধরেন একটা রাতের ক্যাটারিং এ যাচ্ছেন, আমি নিরাপদ না, কিন্তু পুরুষ কিন্তু নিরাপদ। আমি বলবো যে পুরুষদেরকে আরো ভালোভাবে জেনে যেন ভালোভাবে ভালো কাজ করে। আর সব জায়গায় তো পুরুষরাই এখন হেড শেফ হিসেবে কাজ করছে, পাশাপাশি নারীরা অবশ্যই কাজ করছে, কিন্তু নিরাপত্তা দিতে হবে নারীদের। আমি বলবো মানে সেক্টর গুলাকে, যে যেমন 5 স্টার হোটেল গুলো যেন আমাদের নারীদেরকে যদি কাজ করায় ওনারা, তারা যেন আমাদের নিরাপত্তা দেয়, এবং বাসা থেকে যেন ওই রাতের মানে রাত 2টার দিকে যেন আমাকে, যেমন এয়ার হোস্টেসদেরকে নিয়ে আসতেছে, সেরকম আমাদেরকে নিয়ে আসে না কেন বলে? হ্যাঁ, এই ব্যবস্থাগুলো যদি থাকে তাহলে অবশ্যই দেশ অনেক উন্নত হবে, নারীরাও পিছিয়ে থাকবে না, আমরাও অনেক এগিয়ে যাব। যদিও নারীরা, আমরা বলি যে আমরা সব পারি, আসলেও আমরা সব পারি, আলহামদুলিল্লাহ। নিশ্চয় নিশ্চয়, স্বপ্ন আছে, সম্ভাবনাও আছে, নিশ্চয়ই সেটার প্রতিফলন আমরা দেখব, এই প্রত্যাশাই থাকলাম। অনেক ধন্যবাদ জানাতে চাই, আপনি অনেক কষ্ট করে আমাদেরকে আজকে সময় দিয়েছেন, অনেক ব্যস্ততার মাঝেও, এবং অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই জায়গায় আপনারা ডেকেছেন বা এনেছেন, আমার একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন, দর্শকরা আমার একটু কথা শুনবে, সেজন্য আমি অসম্ভব কৃতজ্ঞ এই মাছরাঙা টেলিভিশনের কাছে। আপনাদের দুইজনকে আমার অনেক ভালো লেগেছে, ধন্যবাদ।